এবার ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ফ্রান্স। থেমে নেই জাতিগত নিধন, ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৩৭। জাতিসংঘ সাধারণ অধিবেশনের মূল পর্ব শুরু হচ্ছে আজ। অংশ নিচ্ছে বিশ্বের ১৯৩টি দেশ। ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের বিক্ষোভ। কাতারে ইসরায়েলের হামলার পর নড়েচড়ে বসেছে মুসলিম দেশগুলো। যে কোনো ধরনের বিদেশি হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যৌথ ব্যবস্থা নিতে সম্মত। রাতভর টানা ভারী বৃষ্টিতে দুর্গাপূজার আগে ডুবেছে কলকাতা। ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন রাগাসা। এশিয়া জুড়ে সতর্কতা জারি। এবং বিমানের আকাশ ছোঁয়া ভাড়া বৃদ্ধিতে বিপাকে সৌদি প্রবাসীরা, ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন্দানা। একের পর এক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে চলেছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের পর এবার স্বীকৃতি দিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স। যদিও এসব পদক্ষেপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনের গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবারও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৭ ফিলিস্তিনি। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে রোববার। এর পরদিন জাতিসংঘ সদর দপ্তরের এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এ সময় বিশ্ব শান্তির প্রতিষ্ঠা থেকে মাত্র কয়েক মুহূর্ত দূরে আছে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে এখনো ৪৮ জন জিম্মিকে মুক্ত করার সময় এসেছে। আমরা আর অপেক্ষা করতে পারি না। কোনো কিছুই চলমান যুদ্ধের ন্যায্যতা তৈরি করে না। এ সময় ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া বিভিন্ন দেশের নাম উল্লেখ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। অস্ট্রেলিয়া, আন্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, যুক্তরাজ্য, কানাডা, সান মারিনো সহ কয়েকটি দেশের নাম বলেন তিনি। এছাড়া স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেন একই পথ অনুসরণ করতে যাচ্ছে বলেও জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ১৯৮৮ সালে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে এ নিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের ১৫০র বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। আর জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী দেশগুলোর পরবর্তী পদক্ষেপ হিসেবে ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বকে তাদের বলতে হবে যথেষ্ট হয়েছে, আপনাদের এই উন্মাদনার পথে আর চলতে দেওয়া হবে না। আপনাদের থামাতে যথেষ্ট সম্ভব নিষেধাজ্ঞা আরোপ করব। মূলত ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে ১৯৯৩ সালে অসলো চুক্তির মাধ্যমে যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল তার ভিত্তি ছিল এই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। যদিও ইসরায়েলের পশ্চিমা মিত্রদের অনাগ্রহের কারণে এই উদ্যোগ কখনো আলোর মুখ দেখেনি। তবে কোনো পদক্ষেপেই ইসরায়েল পিছু হটছে না। এসবের তোয়াক্কা না করে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সমর্থনে ফিলিস্তিনে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বাহিনী। সবশেষ ২ বছর আগে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে সোমবার পর্যন্ত ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ২০,০০০ শিশু রয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। ইমরুল হাসান, আরটিভি। আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্ব। অধিবেশনে অংশ নেবেন বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিরা। অধিবেশন উপলক্ষে গাজায় যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ করছে ইহুদিরা। এদিকে বাংলাদেশের হয়ে অধিবেশনে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি মাসুদুল কবিরের তথ্যছবিতে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা। গেল ২ সপ্তাহ ধরে ম্যানহাটনে জাতিসংঘ ভবনের সামনে ইহুদিরা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কর্মসূচি পালন করছেন। জাতিসংঘের ভেতরেও ফিলিস্তিনের পক্ষে ইহুদি আয়োজিত এক কর্মসূচি থেকে ঘণ্টাধ্বনি ভেসে আসছে।
গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আন্দোলন করছেন ইহুদিদের ধর্মীয় নেতারা। ফিলিস্তিনের পক্ষে ইহুদি ধর্মাবলম্বীরা এখানে একত্রিত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় মানবতাবিরোধী অপরাধ করে আসছে ইসরায়েল। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন তারা। গেল 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রাথমিক কার্যক্রম। ওই দিন থেকেই ইহুদি ধর্মীয় প্রতিনিধিরা ঘণ্টা বাজিয়ে প্রতিবাদ সমাবেশ করছে। অধিবেশনের মূল পর্ব চলবে 23 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এতে অংশ নেবে বিশ্বের 193টি দেশের প্রতিনিধি। চলমান এই কর্মসূচিতে ইহুদি ধর্মাবলম্বীরা মাইক হাতে নিয়ে জাতিসংঘ ভবনের সামনে দাঁড়িয়ে গাজা যুদ্ধ নিয়ে তাদের বিব্রত হওয়ার কথা জানান। বলেন, এ যুদ্ধের বিপক্ষে তারা। In the same time, this is doing an injustice to the Jewish people. All of us agree that racism is wrong. Racism is wrong regardless. Forbidden in this very same religion. People need to realize how hypocritical all of this is. These people don't represent. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস অধিবেশনে ভাষণ দেবেন আগামী 26 সেপ্টেম্বর। নিউ ইয়র্ক কনসুলেটের আয়োজনে 27 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টাকে গণসংবর্ধনা দেয়া হবে। আত্মবিশ্বাস ফিরিয়ে একতাই ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য 80 বছর। জাতিসংঘ অধিবেশনের এবারের এই স্লোগানটি বাস্তবায়িত হবে এ প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। ইমতিয়াজ আহমেদ, RTV। কাতারে ইসরায়েলের অতর্কিত হামলার পর নড়েচড়ে বসেছে উপসাগরীয় আরব দেশগুলো। যে কোনো ধরনের বিদেশি হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যৌথ ব্যবস্থা নিতে সম্মত হয়েছে তারা। গত 9 সেপ্টেম্বরের ওই হামলায় প্রাণ হারায় হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার ছেলে সহ 5 জন। এরপরই ওয়াইসিভুক্ত বেশিরভাগ দেশই ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়। এমনকি আরব ন্যাটো গঠনের কথাও সামনে আনেন তারা। মুসলিম ন্যাটো ধারণার আদ্যোপান্ত জানাচ্ছেন ইমরুল হাসান। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাব নিয়ে কাতারের দোহায় আলোচনায় বসেন হামাসের নেতারা। এ সময় একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে শুরু করে দোহার আবাসিক এলাকায় হামাস নেতাদের ভবনে। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা যায় দোহার আকাশে। অবশ্য ওই হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান দোহায় অবস্থানরত হামাসের রাজনৈতিক শাখার নেতারা। নিহত ব্যক্তিদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন, বাকিরা হামাস নেতাদের নিরাপত্তা রক্ষী। কাতারে ইসরায়েলের এই হামলার পর নড়েচড়ে বসেছে উপসাগরীয় আরব দেশগুলো। বিশেষ করে হামলার আগে ইসরায়েল বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। এমন খবর প্রকাশ্যে আসার পর আরব নেতারা বিকল্প চিন্তা করতে শুরু করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় কাতার। 15 সেপ্টেম্বর দোহায় ইসলামী সহযোগিতা সংস্থা OIC ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা GCCর জরুরি সম্মেলন আহ্বান করা হয়। সেখানে প্রায় 60টি দেশের নেতা ও কর্মকর্তারা অংশ নেন। বেশিরভাগ নেতাই ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। 6 আরব দেশের সমন্বয়ে গঠিত GCC জোটের বৈঠকে নেতারা যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সচলের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় 19 সেপ্টেম্বর জোটটির যৌথ প্রতিরক্ষা কাউন্সিল দোহায় এক বিশেষ অধিবেশনে যে কোনো ধরনের বিদেশি হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যৌথ ব্যবস্থা নিতে সম্মত হয়। এছাড়া সৌদি আরব ও পাকিস্তান 17 সেপ্টেম্বর কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করলে নতুন করে পালে হাওয়া পায় আরব নেটো বা মুসলিম নেটো ধারণাটি। মিশরের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, কাতারে হামলার পরিপ্রেক্ষিতে মিশরের পক্ষ থেকে আরব সামরিক জোটের প্রস্তাব দিয়েছে কায়রো। এছাড়া ওআইসির সম্মেলনে ইরাকের পক্ষ থেকে মুসলিম নেটো গঠনেরও প্রস্তাব এসেছে। এর আগে 2015 সালে মিশরের পর্যটন নগরী শার্ম আল শেখে অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে দেশটির প্রথম নেটো ধাঁচের একটি ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠনের প্রস্তাব পেশ করে। নীতিগতভাবে এটি তখন গৃহীত হয়েছিল, তবে পরবর্তী বৈঠকে এ নিয়ে আর কোনো অগ্রগতি না হওয়ায় উদ্যোগটি থমকে যায়। নতুন করে মুসলিম নেতৃত্বকে বিশ্বের সামনে তুলে ধরতে কে এগিয়ে আসে সেটি এখন দেখার বিষয়। ইমরুল হাসান, RTV।
যুক্তরাষ্ট্রের বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল সোমবার হোয়াইট হাউসে এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এতে বলা হয়, মার্কিন সরকার উৎখাতের লক্ষ্যে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে সংগঠনটি। ফলে দেশের অভ্যন্তরীণ এই গোষ্ঠী অ্যান্টিফাকে দেওয়া হয়েছে এমন অরাজকতাবাদী ও সন্ত্রাসীর আখ্যা। এর আগে 10 সেপ্টেম্বর ইউটার একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক খুন হওয়ার পর থেকেই অ্যান্টিফার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। এছাড়া 2017 সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রথম শপথ গ্রহণের সময় কালো পোশাক ও মুখোশ পরে ওয়াশিংটনে কাজ ভাঙচুর ও একটি গাড়ি পুড়িয়ে দেয় অ্যান্টিফা সদস্যরা। এমনকি পুলিশ বিরোধী সহিংসতা থেকে শুরু করে 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটল হামলার পেছনেও অ্যান্টিফার হাত রয়েছে বলে দাবি ট্রাম্পের। রাতভর টানা ভারী বৃষ্টিতে দুর্গাপূজার আগে ডুবেছে কলকাতা। এতে করে বিপর্যয় দেখা দিয়েছে রেল, মেট্রো ও ফ্লাইট চলাচলে। নিহত হয়েছেন অন্তত 8 জন। আবহাওয়া অফিস জানায়, আরও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় পানি জমে যায়। পৃথক ঘটনায় বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট ও ইকবালপুরে প্রাণহানির ঘটনা ঘটে। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। রেকর্ড বর্ষণে বিধ্বস্ত কলকাতার দক্ষিণবঙ্গ। বৃষ্টি ও জলাবদ্ধতার জেরে বিপর্যয় নেমে এসেছে শহরের যানবাহন, রেল, মেট্রো ও ফ্লাইট চলাচলে। জলাবদ্ধতায় শহরের যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপকণ্ঠের রেল ও মেট্রো সেবাতেও দেখা দিয়েছে জটিলতা। শহরের নিম্নাঞ্চলে বহু বসতবাড়িতে পানি ঢুকে গেছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। বেশ কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরের দক্ষিণ ও পূর্বাংশে বৃষ্টির প্রভাব ছিল সবচেয়ে বেশি। কলকাতা পৌরসভার তরফে দেয়া তথ্য অনুযায়ী কয়েক ঘন্টায় 332 মিলিমিটার বৃষ্টি হয় গড়িয়া কামদাহারি এলাকায়। যোধপুর পার্কে 285 মিলিমিটার, কালীঘাটে 280 মিলিমিটার, তপসিয়ায় 275 মিলিমিটার এবং বালিগঞ্জে রেকর্ড করা হয় 264 মিলিমিটার বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলেই এ বৃষ্টি। শহরের বাসিন্দাদের আরও বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না। এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয়, কলকাতায় জল জমার কথা নয়, যেভাবে পলি পরিষ্কার হয়েছে, কিন্তু একটা অ্যাবনর্মাল বৃষ্টি হয়েছে। আর মানুষ, আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো যে গালিপিটগুলোকে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে, বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে, সেইগুলোকে পরিষ্কার করে দিলেও আস্তে আস্তে জলটা কিছুটা হলেও কমে যাবে। অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি। এদিকে আসন্ন দুর্গাপূজা উৎসব শুরুর ঠিক আগে এ ধরনের প্রবল বর্ষণে উদ্বিগ্ন কলকাতাবাসী। বিশ্বের নানা প্রান্ত থেকে দেখতে আসা পূজা মণ্ডপগুলোর প্রস্তুতিও শেষ পর্যায়ে। কিন্তু টানা বৃষ্টিতে মাসব্যাপী শ্রমে ঘামে তৈরি হওয়া মণ্ডপগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। জলাবদ্ধ রাস্তাঘাটের কারণে বিপাকে পড়েছেন কলকাতা বিমানবন্দরগামী যাত্রীরা। ইতোমধ্যে ভ্রমণ সতর্কতা জারি করছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এয়ার ইন্ডিয়া জানায়, অবিরাম ভারী বৃষ্টিপাতে কলকাতা থেকে আসা যাওয়ার ফ্লাইট বিলম্বিত হতে পারে। তাই বিমানবন্দরে আসার আগে যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস চেক করার এবং যানজট ও জলাবদ্ধতার কারণে বাড়তি সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়। রাতভর এই বর্ষণের জেরে শুধু কলকাতায় নয়, দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য শহর ও দেশ থেকে পরিবারের সঙ্গে যোগ দিতে আসা যাত্রীদেরও ভোগান্তি চরমে পৌঁছেছে। ইমতিয়াজ আহমেদ, RTV। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ঝড়ের সতর্কতা জারি করার পরও সোমবার ফিলিপাইনের উত্তরাঞ্চল কাগায়ান প্রদেশে আঘাত হেনেছে সুপার টাইফুন রাগাসা। অঞ্চলটিতে 215 কিলোমিটার বেগে বাতাস ও 295 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইছে বলে জানিয়েছে ওই প্রদেশটির আবহাওয়া সংস্থা। এছাড়া বেড়েছে 9 ফুট উচ্চতার ঝোড়ো জলোচ্ছ্বাসের ঝুঁকি। ভারী বৃষ্টিপাতের কারণে মেট্রো ম্যানিলা ও লুজান শহরে স্থগিত করা হয়েছে ক্লাস পরীক্ষা। বাতিল করা হয়েছে প্রায় অর্ধশত অভ্যন্তরীণ ফ্লাইট। তাইওয়ানও স্থল ও সমুদ্র সতর্কতা জারি করে 146টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ও পাহাড়ি দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে 900 জনেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যা 6টার পর থেকে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে বলে জানিয়েছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের পরিষেবা প্রদানকারী পরিচালক ইয়ং তাত উইং।
মানবতাবিরোধী অপরাধের 3টি অভিযোগে অভিযুক্ত হয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো। গেল সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রকাশিত নথিতে দুতার্তের বিরুদ্ধে উঠে আসে এসব অভিযোগ। বলা হয়, ক্ষমতায় থাকাকালীন দেশটিতে পরিচালিত তথাকথিত মাদকের বিরুদ্ধে যুদ্ধে অন্তত 76 জনকে হত্যার সঙ্গে জড়িত ছিল রদ্রিগো। এছাড়া 2013 থেকে 2018 সালের মধ্যে কয়েক ডজন মানুষের প্রাণহানির পেছনে ব্যক্তিগত অপরাধমূলক দায় রয়েছে তার। এর আগে চলতি বছরের 11ই মার্চ রদ্রিগোকে দেশটির রাজধানী ম্যানিলা থেকে গ্রেপ্তার করে নেদারল্যান্ড কারাগারে পাঠানো হয়। এখন পর্যন্ত সেখানেই তিনি আইসিসির তত্ত্বাবধানে রয়েছেন বন্দী অবস্থায়। তবে তার এই গ্রেপ্তারি পরোয়ানাকে বরাবরই অবৈধ বলছেন তিনি। বিমানের আকাশ ছোঁয়া ভাড়া বৃদ্ধিতে চরম বিপাকে সৌদি প্রবাসী বাংলাদেশিরা। ঢাকা থেকে রিয়াদগামী বিমানের টিকিটের আকাশ ছোঁয়া ভাড়া নিয়ে সাধারণ যাত্রীদের ক্ষোভ চরমে। প্রবাসীরা বলছেন, দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে তাদের দুর্ভোগ আরও বাড়বে। সৌদি আরব ব্যুরো প্রধান মোহাম্মদ আবুল বশিরের তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার, মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু সংখ্যক প্রবাসী পাড়ি জমান বিশাল মরুভূমির দেশ সৌদি আরবে। দেশটিতে প্রায় 30 লাখ প্রবাসীর বসবাস। ভাগ্যের চাকা ঘোরাতে ও কিছুটা উন্নত আয়ের আশায় বছরের পর বছর প্রবাস জীবন পার করছেন প্রবাসীরা। প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ যেন কাটছেই না। বিশেষ করে ঢাকা থেকে রিয়াদগামী বিমানের টিকিটের দাম এখন আকাশ ছোঁয়া। পূর্বের তুলনায় বর্তমানে ভাড়া বেড়েছে প্রায় 3 গুণ। এতে চরম বিপাকে সাধারণ যাত্রীরা। চলতি মৌসুমে বিমানের টিকিটের চাহিদা বাড়লেও সে তুলনায় টিকিটের দাম নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। একসময় যে টিকিট পাওয়া যেত 30 থেকে 40 হাজার টাকায়, বর্তমানে তা বিক্রি হচ্ছে গড়ে 90,000 থেকে 1 লাখ টাকার উপর। অভিযোগ আছে, নির্ধারিত মূল্যের বাইরে সিন্ডিকেট তৈরি করে টিকিট বিক্রি করছে বিভিন্ন এজেন্সি। ফলে শেষ পর্যন্ত অতিরিক্ত ভাড়ার বোঝা বইতে হচ্ছে প্রবাসীদেরকেই। দেশের অর্থনীতির 1/3 নির্ভর করে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের রেমিটেন্সের উপর। অথচ প্রবাসীরা বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় শিকার হচ্ছেন নানা বিড়ম্বনার। বর্তমানে ঢাকা থেকে রিয়াদের বিমান টিকিটের আকাশচুম্বী দামের কারণে ক্ষুব্ধ প্রবাসীরা। বিমানের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও সিন্ডিকেটের কারণে টিকিটের উচ্চ মূল্যে বিপাকে প্রবাসীরা। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা। আমরা ঊর্ধ্বতন বিমান পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, যাহাতে বিমান একটি লাভজনক প্রতিষ্ঠান। আমরা জানি সেই বিমানের যেরকম সুনাম রয়েছে, তার পাশাপাশি কিছু দুর্নামও রয়েছে। এই দুর্নামটুকু কাটিয়ে উঠতে হলে আমাদের সর্বাত্মক প্রবাসীর সাথে যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুন্দর সম্পর্ক থাকে, সেই সম্পর্ক সুবাদে এটাকে কাটিয়ে ওঠা সম্ভব। টিকিট এখন বাংলাদেশের 1,20,000 থেকে 30-40 হাজার পর্যন্ত, অনেকে 1.5 লাখ টাকা পর্যন্ত জরুরি ভিত্তিতে টিকিট কেটে যান। দুঃখের বিষয় হলো, আমার এই প্রবাসী ভাইয়েরা স্বল্প বেতনে যারা চাকরি করেন এখানে সৌদি আরবে, তারা খুব অসহায় হয়ে পড়ছেন। প্রশাসনিক এবং যারা বিমানের তত্ত্বাবধানে আছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই টিকিটের ব্যাপারটা অবশ্যই সিরিয়াসলি দেখার জন্য। দীর্ঘদিন থেকে ঢাকা রিয়াদের যে টিকিটের ক্রাইসিস চলতেছে, এটা বিগত প্রায় 4-5 থেকে 5 মাস এই সমস্যাটা চলতেছে। তো আগামী 1.5 মাসের ভিতরে আসার কোনো টিকিট পাওয়া যাইতেছে না। সেই ক্ষেত্রে নতুন যারা ওয়ার্কার আসবে তাদেরও ভোগান্তি, প্লাস উমরা ভিসা আছে, জেআরা আছে, তারাও আসতে পারতেছে না। এবং কি বিমান অফিসে যদি আমরা তাদেরকে পাঠাই, তারা ওইখানেও বলতেছে যে তাদের কাছে কোনো সিট নাই। তো এই যে তাদের এই সিন্ডিকেট করে রাখছে বা তারা যে ক্রাইসিস তৈরি করে রাখছে, এই যার কারণে যে প্রবাসীরা ভোগান্তিতে আছে, এই ভোগান্তি সরকার অবশ্যই তার দৃষ্টি দেখা উচিত। বিমানের টিকিটগুলো অগ্রিম বুকিং দেওয়ার কারণে গ্রুপে বিভিন্ন যে বড় বড় ট্রাভেল এজেন্সিরা রয়েছে, তারা দেখা যায় গ্রুপে একটা বিমানের ফ্লাইট আসার 3-4 মাস আগে ওরা বুকিং দিয়ে রাখে। এগুলোর কারণে মূলত এই সিন্ডিকেটটার কারণেই বিমানের প্রাইসটা বেশি বেড়ে থাকে। তারপরও আমরা মনে করি বাংলাদেশ বিমান প্রবাসীদের জন্য এবং সরকারের পক্ষ থেকে এটার একটা ভালো সুরাহা করে কিভাবে বাংলাদেশ বিমান একটি ভালো প্রাইসে আমাদেরকে টিকিটটা দিতে পারে। যেহেতু বাংলাদেশ বিমান, সরকার চাইলে এটাকে যদি কন্ট্রোল করতে পারে, অন্য এয়ারলাইন্সগুলো বাধ্য হয়ে প্রাইসটাকে ডাউন করতে বাধ্য হবে। আমাদের জোর দাবি থাকবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, যে এই সমস্ত অপকর্মের সাথে বা দুর্নীতির সাথে যারাই জড়িত থাকুক না কেন, ওনাদেরকে
চিহ্নিত করে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। টিকিট সংকট আর ভাড়া বৃদ্ধির এই দুষ্টচক্রে শেষ কোথায়, সে প্রশ্নই এখন লাখো প্রবাসী বাংলাদেশির। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।